This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণে আরো বেশ কিছু আপডেট আপনাদের দেব। দিল্লিতে যে বিস্ফোরক ব্যবহার হয়েছে তার কোড নেম মাদার অফ স্যাটান। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, ট্রায়াসেটন ট্রাই পেরক্সাইড বা সংক্ষেপে টিএটিপির খোঁজ পেলেন ফরেন্সিক বিশেষজ্ঞ। আমি ডিটেল জানবো, আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সায়ন্ত, জানতে চাইবো যে টিএটিপি কি, তার ভূমিকা কি, এই বিস্ফোরক সম্বন্ধে এই যে নতুন নতুন তথ্যগুলো সামনে আসছে সেই তথ্য তদন্তকে এগিয়ে নিয়ে যেতে বা ফার্দার এই ধরনের ঘটনা এড়াতে, বন্ধ করতে কোন কোন জায়গায় হেল্প করতে পারে, একটু বর্ণনা চাইবো সায়ন্ত। একদমই, দেখো টিএটিপি যে মূলত বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল সে বিস্ফোরক নাম হচ্ছে ট্রায়াসেটন ট্রাইপেরক্সাইড। অর্থাৎ ফরেন্সিক বিশেষজ্ঞরা যে নমুনা সংগ্রহ করছিল এবং প্রায় 50টিরও বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে তার থেকেই মূলত এর সন্ধান মিলেছে। এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বিস্ফোরণ ঘটানোর জন্য কোনো ডিটোনেটর প্রয়োজন হয় না। সেক্ষেত্রে শুধুমাত্র সূর্যের উত্তাপে অথবা ঝাঁকুনির মাধ্যমে কিন্তু এর বিস্ফোরণ ঘটানো যেতে পারে। ফলে এই মুহূর্তে এটা সবথেকে বড় আপডেট শান্ত, এই মুহূর্তে তাহলে এটা সবথেকে বড় আপডেট। আমি আরো একবার দর্শকদের জানাবো, এই যে বিস্ফোরক পাওয়া গিয়েছে, এই বিস্ফোরক ব্যবহার করতে ফাটাতে কোনো ডিটোনেটর লাগে না, শুধু ঝাঁকুনি বা সূর্যের উত্তাপেই ঘটতে পারে। আর কি জানা যাচ্ছে শান্ত? একদমই, দেখো যে রাস্তায় হয়েছিল, যে মূলত যেখানে বিস্ফোরণ ঘটেছে, তোমার হয়তো মনে থাকার কথা সিগন্যাল হয়েছিল, বারবার গাড়ি থমকে যাচ্ছিল এবং এই জায়গা থেকে কোথাও তদন্তকারীরা মনে করছেন যে গাড়ির যে ঝাঁকুনি হচ্ছিল তাতেই কোনোভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এবং সেই সম্পর্কে কিন্তু কার্যত নিশ্চিত হচ্ছেন তদন্তকারীরা, কারণ যে নমুনা সংগ্রহ করা হয়েছে, যে নমুনা পাওয়া গিয়েছে, একাধিক ক্ষেত্রে যে বিস্ফোরণের একাধিক নমুনা সংগ্রহ হয়েছে গাড়ির ভেতর থেকে, আশপাশের অংশ থেকে, তাতেই এই টিএটিপি মূলত এই বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং তাতে বিস্ফোরণ ঘটেছে। এটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন। শান্ত, গোটা বিশ্ব জুড়ে আমরা শুনছি বা জানতে পারছি যে এই ধরনের এই বিশেষ এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়, বিস্ফোরক ব্যবহার করা হয়, সেটা উমারদের হাতে কি করে আসলো? তাহলে তো এই চেনটার আবার অন্য একটা পথ, এক্ষেত্রে ছায়াপথের মতো উঁকি মারছে, তাই নয় কি? একদমই, দেখো উমারের সঙ্গে তুরস্ক, কাতার বা তুরস্কর আঙ্কারার বিভিন্ন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল। জৈশে মোহাম্মদ মূলত মিডলম্যান হিসেবে কাজ করেছে। পাশে রয়েছে বাংলাদেশের একাধিক পশ্চিমবঙ্গের সঙ্গে একাধিক অরক্ষিত সীমান্ত রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় দেখো একটা সুতোর মাধ্যমে গাঁথার চেষ্টা করছে তদন্ত। এবং এই যে বিস্ফোরকগুলো জৈশে মোহাম্মদ হয়ে বাংলাদেশ হয়ে কোনোভাবে ভারতে প্রবেশ করেছে এই ব্যাপারে নিশ্চিত তদন্তকারীরা, কারণ যেভাবে জৈশে মোহাম্মদ বা আইএসআই এর সঙ্গে সেই বিষয়গুলো সামনে আসছে। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী দীপও রয়েছে নিউজরুম থেকে। দীপ, আমরা আজকে এই বুলেটিনে ঢোকার আগেই এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কিভাবে কোথায় কোথায় এই নেটওয়ার্কটা হলো, কিভাবে বিষয়টা আসতে পারে। এক্ষেত্রে যেই তথ্যগুলো এই মুহূর্তে সামনে আসছে, দীপ তুমিও তখন বলছিলে কিছুক্ষণ আগে, দেখো এই মুহূর্তে শুভজিৎ, যেটা এই মুহূর্তে সবথেকে বড় বিষয় যেটা গোয়েন্দাদের ভাবাচ্ছে যে টিএটিপি, যার কথা আমরা এই মুহূর্তে বলছি, এই টিএটিপি এর আগে কখনো ম্যানচেস্টারে, কখনো ব্রাসেলসে, সেখানে জঙ্গিরা ব্যবহার করতো। দিল্লি বিস্ফোরণেও যে টিএটিপি ব্যবহার করা হতে পারে, এটাই কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের কাছে সবচেয়ে বড় বিষয়, যে সত্যিই কি টিএটিপি এই বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল। এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আপনি তো গোটা বিশ্বের নানান এই ধরনের জঙ্গি নাশকতার খবরগুলো রাখেন, আপনার নখদর্পণে থাকে। যে টিএটিপির কথা এই মুহূর্তে আলোচনায় উঠে আসছে, সেই টিএটিপি ব্রাসেলসে, ম্যানচেস্টারে একাধিক জায়গায় যে নাশকতা হয়েছে সেখানে ব্যবহার করা হয়েছিল। দিল্লি বিস্ফোরণও কি সেই টিএটিপি ব্যবহার করা হতে পারে? যদি ব্যবহার করা হয় তাহলে কেন এই বিস্ফোরককেই বেছে নেওয়া হলো? কি প্রকৃতি এই বিস্ফোরকের? দীপ, শুধু খবর রাখি না, আমার দীর্ঘ 25 বছর বেশিরভাগটাই জম্মু কাশ্মীরে কাটানো এবং নর্থ ইস্টে কাটানো। আর এই আইডি অনেক আইডি আমরা পেয়েছি। কিছু সময় বিস্ফোরণ হয়েছে, কিছু সময় করিয়ে দেওয়া হয়েছে। এই টিএটিপি ট্রাইসিয়েটন ট্রাইপেরক্সাইড একটা হোয়াইট ক্রিস্টালিন পাউডার, যেটা আনস্টেবল অ্যান্ড সেন্সিটিভ টু হিট, ফ্রিকশন, শক অ্যান্ড স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এটার সেন্সিটিভিটিটা এত বেশি যে একটা শক, ফ্রিকশন অথবা হিট কোথাও যদি হয়, সেটা ইট ইজ ডেঞ্জারাস টু হ্যান্ডেল ইভেন ইন স্মল কোয়ান্টিটি। আর এটা আনস্টেবল এত হয়ে যায় যে এটা এক্সপ্লোসিভ পাউডার হিসেবে ইউজ করা হয়। তবুও এখানে আর একটা যে প্রশ্ন রয়ে যাচ্ছে, আবার বলছি, যে ডিটোনেশন দরকার। কোনো এক্সপ্লোসিভ পাউডার
ইট ইজ অ্যান আনস্টেবল এলিমেন্ট, ইজ অ্যান কেমিক্যাল এলিমেন্ট। কিন্তু একটা ডিটোনেশন কোথাও না কোথাও যতক্ষণ না হবে উইথ অ্যান এক্সটার্নাল টাইমার, আইআইডি কমপ্লিট হয় না। আইআইডিতে 3টে মেন হয়, আমি বারবার আপনার TV9 বলেছি, একটা বাইরে টাইমার লাগবে, একটা ডিটোনেটর থাকবে, একটা এক্সপ্লোসিভ থাকবে। যেটা আমরা আগে বলছিলাম অ্যামোনিয়াম নাইট্রেট যদি ইউজ করা হয় অনেক স্টেবল, টিএটিপি ইজ ভেরি আনস্টেবল। আর কোনো ফ্রিকশন অথবা যদি কোথাও এক্সেসিভ হিট থাকে সেটা অটোমেটিক এক্সপ্লোশনের দিকে চলে যেতে পারে। আর যদি এরা বলে, কারণ যারা ইনভেস্টিগেশন করছে, কিন্তু তার ডিটোনেশন একটা কোথাও না কোথাও থেকে দরকার। একেবারে তাই। অনেক ধন্যবাদ আপনাকে। এবার এই দিল্লি বিস্ফোরণের তদন্তভার এনআইএ এর হাতে যাওয়ার পর থেকে কিন্তু একের পর এক জঙ্গি ডাক্তার গ্রেপ্তার হচ্ছে। এবার ভাবুন, এত বড় নেটওয়ার্ক, জঙ্গিরা কিভাবে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতো, তারই তদন্তে নেমে এই মুহূর্তে এনআইএ গোয়েন্দারা তারা জানতে পেরেছেন যে পদ্ধতিতে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতো তার নাম ডেড ড্রপ ইমেল পদ্ধতি। কি সেই পদ্ধতি জানবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দিল্লি থেকে। সায়ন্ত, যে প্রসঙ্গটা এবারে উঠে আসছে, তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই জঙ্গি ডাক্তার যে বিশাল মডিউল, তারা নিজেদের মধ্যে ডেড ড্রপ ইমেল পদ্ধতি ব্যবহার করত। কি এই পদ্ধতি এবং কেন ডাক্তার, এই জঙ্গি ডাক্তারদের কাছে এটা একটা পছন্দের পদ্ধতি যোগাযোগ রাখার জন্য? দেখো, ডেড ড্রপ পদ্ধতি কিন্তু জঙ্গিদের নিজেদের মধ্যে একটি কমন ইমেলের মাধ্যমে যোগাযোগ রাখার একটি আদর্শগত ব্যবস্থা। মূলত টেলিগ্রাম বা অন্যান্য যে ব্যবস্থা রয়েছে যোগাযোগ করার জন্য, তার বাইরে গিয়েও একটি কমন ইমেল ব্যবস্থা, যেটা দিয়ে মূলত জঙ্গিরা কোনো মেল করতো এবং একটাই লগ ইন ব্যবহার করতো, একই পাসওয়ার্ড থাকতো। তবে এই ইমেলের মাধ্যমে কাউকে কিন্তু ইমেল করা হতো না, কিছু লেখা থাকতো, কিছু তথ্যগত দেওয়ার, কি তথ্য কারো কাছে পাঠানোর থাকলে সেই মেলটা লিখে ড্রাফটে সেভ করে রাখতো। অন্য কোনো জঙ্গি বা তাদের মাথাকে কোনো বার্তা পাঠাতে হলে বা তাদেরকে তথ্য পৌঁছে দিতে হলে সেই ড্রাফটের মাধ্যমে, সেই ড্রাফটে গিয়ে সেই তথ্য সেই জঙ্গি মাথা হোক বা জঙ্গি সংগঠনের অন্যরা কেউ হোক সেই বার্তা পেয়ে যেতেন। অর্থাৎ এই ডেড ড্রপ পদ্ধতি কিন্তু জঙ্গিদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমন ইমেল ব্যবস্থা, যেটা দিয়ে মূলত যোগাযোগ রাখতো, বিভিন্ন তথ্য আদান প্রদান করতো, কিন্তু কাউকে ইমেল না পাঠিয়ে। একটাই লগ ইন, একটাই পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড। আল কায়দার তরফে কিন্তু এই ধরনের পদ্ধতি আগেও ব্যবহার করা হয়েছে। এই ডেড ড্রপ পদ্ধতি সম্পর্কে তদন্তকারীদের কাছেও তথ্য রয়েছে। মূলত এনআইএর তদন্তে এই ধরনের ডেড ড্রপ পদ্ধতির বিষয়টি উঠে এসেছে এবং কাদের কাদের ইমেল করতো সেই ইমেলে একটা গ্রুপ তৈরি করা হতো। সেই ইমেলের গ্রুপের মধ্যে এই সংগঠন, অর্থাৎ যে আমরা ফরিদাবাদ টেরর মডিউল যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, সেই মডিউলে কারা কারা যুক্ত রয়েছে সেই ইমেলগুলোকে ভালো করে খতিয়ে দেখে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর এর মাধ্যমে কিন্তু যারা এখনো হাতের নাগালের বাইরে রয়েছে তাদেরকেও ধরার চেষ্টা করছেন তদন্তকারীরা। সায়ন্ত আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন। শুভাশিস দা, আপনিও তো ঐতিহাসিকভাবে গোটা বিশ্বের নানা প্রান্তে যখনই কোনো জঙ্গি নাশকতার ঘটনা ঘটে সেই সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর রাখেন। আমরা জানতে পেরেছি যে 9/11 মতন হামলার সময়ও হটমেলকে ব্যবহার করে এভাবেই ডেড ড্রপ ইমেল পদ্ধতি ব্যবহার করতো জঙ্গিরা। আপনার কি মনে হয় যে এই এত বড় জঙ্গি নেটওয়ার্ককে মেনটেন করার জন্য এই পদ্ধতিটাই কি জঙ্গিদের কাছে, বিশেষ করে জেশ বা লস্করের মতো জঙ্গিদের কাছে বিশেষ পছন্দের? ড্রপ পদ্ধতি এক ধরনের পদ্ধতি যেটার মধ্যে দিয়ে এরা কি করে, ইমেলটাকে পাঠায় না পাঠিয়ে ড্রাফটে সেভ করে রাখে, আর সেই ড্রাফটে যেটা সেভ থাকে সেটা অন্য কেউ লগ ইন করে অন্য কোনো লোকেশন থেকে তুলে দেখে। এবং এখানে এই জন্য লোকাল সার্ভার সিস্টেমটাকে হ্যাক করার অনেক রকমের প্রবণতা দেখা দিয়েছে পরবর্তীকালে এই ডেড ড্রপকে ক্র্যাক করার জন্য। সেইখানে আমার মনে হয় এটা ছাড়াও বহু রকমের পদ্ধতিকে ব্যবহার করে এরা বিভিন্ন রকম ভাবে করেছে। যেমন একটা জিনিস আমরা যেটা জানতেই পারছি যে টেলিগ্রাম বা থ্রিমার মতন অ্যাপও ব্যবহার করা হয়েছে যেগুলো আনট্রেসেবল কমপ্লিটলি। শুধু তাই নয়, হ্যাঁ সেটাও বটে, আবার এরকমও সম্ভব যে এমন কোনো অ্যাপ যেগুলো মোবিলিটির সাথে কোনোভাবে কোনো লিঙ্কেজই নেই, যেমন ধরুন যেগুলো ডেটিং অ্যাপ আছে, এই ডেটিং অ্যাপেও দুটো প্রোফাইল তৈরি করে দুজনের লোকেশনকে ক্লোজ করে তারা দুজনের মধ্যে ডেটা আদান প্রদান করে নেয়, কিন্তু বোঝা যায় না। আর নাম্বার আদান প্রদান করার জন্য একটা এদের পদ্ধতি আছে এবং একটা প্যাটার্ন আছে, যেখানে এরা বেসিক্যালি যেটা লিখবে সেটা হলো অ্যালফাবেটস, বাট যেটা যাবে সেটা নাম্বারস। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। উমরের নুহর যে ভাড়া বাড়ি, সে ভাড়া বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। দেখাবো সেই ছবি আপনাদের। সিসিটিভিতে ধরা পড়ছে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি। গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে, দেখুন i20
উমরের যে নুতে যে ভাড়া বাড়িতে সে থাকতো, সেই ভাড়া বাড়ি থেকে বেরিয়ে এই গাড়িটি এগোচ্ছে, মাঝপথে দাঁড়ায়, গাড়ি থেকে এক ব্যক্তি বেরোন, তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ। দিল্লিতে বিস্ফোরণের 10 দিন আগে ফরিদাবাদ থেকে নুহর ভাড়া বাড়িতে ওঠে উমর। দিল্লি আলওয়ার রোডের ওপরে এই বাড়িতে গত 5 দিন ধরে তল্লাশি চালিয়েছে পুলিশ, আর এই বাড়ি থেকেই 10 তারিখ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় উমর, এমনটা পুলিশ সূত্রে খবর। কিন্তু গাড়ি থেকে যিনি নামলেন তিনি কে, তার পরিচয় কি, এই মুহূর্তে তিনি কোথায়, যাবতীয় বিষয়গুলো তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করছেন এই মুহূর্তে। পাশাপাশি দিল্লি নাশকতায় হাওয়ালা যোগ পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, হাওয়ালার মাধ্যমে 20 লক্ষ টাকা পেয়েছিল জঙ্গি ডাক্তার উমর। ইতিমধ্যেই কিছু হাওয়ালা ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাওয়ালা মারফত 20 লক্ষ টাকা পেয়েছিল উমর, সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে দিল্লির এই নাশকতার ঘটনায় হাওয়ালা যোগ এবার সামনে আসছে। হাওয়ালার মাধ্যমে 20 লক্ষ টাকা পেয়েছিল জঙ্গি ডাক্তার উমর। ইতিমধ্যেই কিছু হাওয়ালা ডিলার যারা ডিল করে তাদেরকে আটক করা হচ্ছে, আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নাশকতার দুঃস্বপ্ন মুছে আবারও লালকেল্লা খুলে গিয়েছে। মোগল আমলের ইতিহাস নয়, পর্যটকরা যারা যাচ্ছেন তাদের মুখে মুখে এখন সন্ত্রাসের কথা, ভয়ের কথা। দিল্লিতে বিস্ফোরণের পর বন্ধ করে দেওয়া হয়েছিল ইতিহাস বিজড়িত দিল্লির এই লালকেল্লা, সেই লালকেল্লা খুলে গিয়েছে, খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি নিকটস্থ যে সমস্ত মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনের সব গেট খুলে দেওয়া হয়েছে। পর্যটকরা আসছেন, কিন্তু লালকেল্লার যে ইতিহাস, সেই ইতিহাস ব্যতি রেখে তাদের মুখে এখন সন্ত্রাস নিয়ে কথা, সন্ত্রাসের ভয়, নাশকতার ভয়। এটা তো মানে ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো আমরা চাই যে এখানে একটু সিকিউরিটি টাইট হোক, যাতে আর কি মানে ইজিলি এরা ডিটেক্ট করতে পারে, যে যাতে এত মানে যেখানে অনেক বেশি লোক আছে সেখানে যাতে আরও একটু সিকিউরিটি বাড়ানো হোক, কারণ বেশি লোকের হলেই সেখানে এইরকম টাইপের অ্যাটাক হওয়ার চান্সগুলো বেশি থাকে। তো সেই জন্য সেই জায়গাগুলোতে যদি একটু সিকিউরিটিটা বেশি হয় তাহলে সেটা বেটার।